হাই এভরিওয়ান। আজকে এসএসসি ফেজ 12 যেটার এক্সাম হচ্ছে 2024-এ, সেখানে সমস্ত শিফটে যা যা কোশ্চেন এসেছিল, গ্র্যাজুয়েশন, ম্যাট্রিকুলেশন এবং হায়ার সেকেন্ডারি, প্রত্যেকটা লেভেল থেকে যা যা কোশ্চেন এসেছিল আমরা একটা ভিডিওতে কমপ্লিট করে নেব। এটা প্রথমত। দ্বিতীয়ত, যে যে কোশ্চেনগুলো ইন ডেপথ, আমি এসএসসি সিজিএল 2024-এর জন্য দুটো ভিডিও বানিয়েছি, যেখানে আমি ইন ডেপথ ডিসকাস করেছি, সেই কোশ্চেনগুলো আমি এখানে ডিসকাস করব না। আর তৃতীয়ত, এটার পুরো পিডিএফ অ্যান্সার সহ আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। ওকে, চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন কে আছে আমাদের, বলছে হু ইলেক্টস দ্য প্রিসাইডিং অফিসার দ্য স্পিকার ইন দ্য স্টেট লেজিসলেচার। স্টেট লেজিসলেচার মানে বিধানসভার কথা বলছে। স্পিকার কোথায় বসে? বিধানসভাতে। তাহলে স্পিকার কোথাকার মেম্বার? বিধানসভার মেম্বার হয়। তাহলে স্পিকারকে ইলেক্ট করবে কে? মেম্বার অফ বিধানসভা। নেক্সট দেখো, বিধান পরিষদের কথা বলা হয়েছে, যেটাকে আমরা বলি লেজিসলেটিভ কাউন্সিল। এটার অ্যাবলিশন অথবা ক্রিয়েশনের কথা লেখা আছে 169, যে কোনো স্টেট যদি চায় একটা বিধান পরিষদকে ক্রিয়েট অথবা অ্যাবলিশ করতে পারে। বর্তমানে যদি জিজ্ঞেস করে কতগুলো স্টেটে রয়েছে, অনলি 6টা স্টেটে রয়েছে লেজিসলেটিভ কাউন্সিল। কিরকম? ইউপি, বিহার, মাঝে মধ্যপ্রদেশের একটা বাউন্ডারি দিয়ে দাও, মধ্যপ্রদেশ এখানে নেই, দেন মহারাষ্ট্র, তার নিচে কর্ণাটকা, পাশেই দেখো তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ। এই 6টা স্টেটে রয়েছে লেজিসলেটিভ কাউন্সিল। এবার এই যে সিএম, যদি জিজ্ঞেস করে সিএম কে কে অ্যাপয়েন্টমেন্ট করে, সিএম কে অ্যাপয়েন্টমেন্ট করে গভর্নর। যদি বলে কাউন্সিল অফ মিনিস্টারকে কে অ্যাপয়েন্টমেন্ট করে, এটাকেও অ্যাপয়েন্টমেন্ট করে তাদেরকেও গভর্নর। কিন্তু কার অ্যাডভাইসে? সিএম এর অ্যাডভাইসে। সিএম কে অ্যাডভাইস করতে হবে। ওকে, এদের দুজনের অ্যাপয়েন্টমেন্টের কথা কোথায় লেখা আছে? আর্টিকেল 168 এর মধ্যে লেখা আছে। ক্লিয়ার হয়েছে পুরো কোশ্চেনটা? ওকে, চল নেক্সট কোশ্চেন কি বলছে। Which article of the Indian Constitution mention that president is eligible for re-election? এটা রিপিট কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। রি-ইলেকশন এর কথা লেখা আছে কোথায়? আর্টিকেল 57-এ। 54-এ ইলেকশনের কথা লেখা আছে। 55-এ কি লেখা আছে? ম্যানার অফ ইলেকশনের কথা। 56-এ লেখা আছে টার্ম, প্রেসিডেন্টের টার্ম কতদিনের হয়? 5 ইয়ার্সের হয়। এবং তারপরে লেখা আছে রি ইলেকশন, কারণ আমাদের একজন প্রেসিডেন্ট বারবার রি-ইলেক্ট হতে পারে। নেক্সট, who among the following called father of the Indian Constitution? The answer is Bhim Rao Ambedkar বা ডক্টর ভি আর আম্বেদকর, বি আর আম্বেদকর। এবার এখানে দেখো রাজেন্দ্র প্রসাদ আছেন। ডক্টর রাজেন্দ্র প্রসাদ আমরা কি জানি আমাদের দেশের প্রথম প্রেসিডেন্ট, ফার্স্ট প্রেসিডেন্ট, অথবা কনস্টিটিউশন অ্যাসেম্বলিরও প্রেসিডেন্ট ছিলেন ইনি। ইনি সব থেকে লংগেস্ট সার্ভিং প্রেসিডেন্ট, এবং কি ইনি 1962-তে ভারতরত্ন পেয়েছিলেন। নেক্সট দেখো গোপীনাথ বরদলৈ, ইনি কে ছিলেন? এনার নাম অ্যাসোসিয়েটেড হচ্ছে, ইনি ফার্স্ট সিএম অফ আসাম, আসামের সাথে রিলেটেড। এবার গোপীনাথ বরদলৈ এয়ারপোর্টের কথা জিজ্ঞেস করলেও সেটা হবে আসামে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট কাম আন্ডার ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি? কোনটা ডিপিএসপির আন্ডারে পড়ে? প্রমোশন অফ দ্য ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস, ল্যাঙ্গুয়েজে প্রমোশন ডিপিএসপির আন্ডারে পড়ে না। বাকি প্রমোশন অফ দ্য কটেজ ইন্ডাস্ট্রি, আর্টিকেল 43। প্রমোশন অফ দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল, মানে ওয়েলফেয়ার স্টেটের কথা বলা হচ্ছে এখানে, আর্টিকেল 38। ইউনিফর্ম সিভিল কোডের কথা, আর্টিকেল 44। তাহলে আমার তিনটেই ডিপিএসপির পার্ট। কোশ্চেন নাম্বার 5, which article of the Indian Constitution mention that all doubts and dispute arising out of or in connection with the election of a president or vice president shall be inquired into and decided by Supreme Court, whose decision shall be final? বলছে যে কোনো ডাউট এবং ডিসপিউট যদি প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের ইলেকশন রিগার্ডিং কেউ এটাকে তোলে আর কি, যে না এখানে কোনো প্রবলেম হয়েছে বা এখানে ডিসপিউট রয়েছে, ইলেকশন ঠিকভাবে হয়নি, এই ধরনের যদি কিছু অ্যারাইজ করে, তখন সেটার ইনকোয়ারি কে করবে? ইনকোয়ারি করবে সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্টের ডিসিশন হবে ফাইনাল। এটা কত নম্বর আর্টিকেলে লেখা আছে? আর্টিকেল নাম্বার 71,
খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও রিপিট কোশ্চেন। 69-এ লেখা আছে, ওথের কথা লেখা আছে, ওথ অফ ভাইস প্রেসিডেন্ট। 63 থেকে 70 অব্দি এগুলো ভাইস প্রেসিডেন্টের আর্টিকেলের সাথে রিলেটেড। নেক্সট কোয়েশ্চেন, হুইচ আর্টিকেল of the Indian Constitution mention that the President shall, notwithstanding the expiration of his term, continue to hold office until his successor enters upon his or her office? মানে যদি বলছে যে ধরো কোনো প্রেসিডেন্টের টার্ম শেষ হয়ে গেছে কিন্তু তখনও নেক্সট প্রেসিডেন্ট আসেনি, তাহলে এই যে তার যে টার্ম কন্টিনিউ টু হোল্ড যে অফিস, যে যতক্ষণে তার নেক্সট সাকসেসর আসছে, এই যে হোল্ড করতে পারবে, যে পুরনো প্রেসিডেন্টে এখনো যে হোল্ড করতে পারবে, এই বিষয়টা কোথায় লেখা আছে? এটা একদম ডাইরেক্ট আমার লেখা আছে আর্টিকেল 56 সাবক্লজ 3 এর মধ্যে। তার কারণ প্রিভিয়াস কোশ্চেনে আমরা দেখলাম 56-এ কি লেখা থাকে, টার্মের কথা লেখা থাকে, যে একটা প্রেসিডেন্টের টার্ম কতদিন হয়, 5 ইয়ার্স হয়। কিন্তু অনেক সময় কি হবে, যে প্রেসিডেন্টের টার্ম শেষ হয়ে গেছে কিন্তু কি তখন ইলেকশন হয়, তাহলে প্রেসিডেন্টকে কি বাতিল করে দেওয়া হবে? না, যতদিন প্রেসিডেন্ট ইলেকশন নতুন প্রেসিডেন্ট না আসছে ততদিন কি পুরনো প্রেসিডেন্টই কন্টিনিউ করতে পারবে। এই যে পুরো বিষয়টা, এটা লেখা আছে 56 এর মধ্যে। এবার দেখো 61-এ কি লেখা থাকে, ইমপিচমেন্ট, ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্টের কথা। 50-তে লেখা থাকে সেপারেশন অফ পাওয়ার, কার কার মধ্যে, জুডিশিয়াল আর এক্সিকিউটিভের যে পাওয়ার তার সেপারেশনের কথা লেখা আছে। 58 এখানে লেখা থাকে কোয়ালিফিকেশন অফ প্রেসিডেন্ট, মানে কি প্রেসিডেন্ট হবার জন্য যারা অ্যাজ এ ক্যান্ডিডেট ইলেকশন লড়বেন তাদের কি কি কোয়ালিফিকেশন দরকার, যেমন তাদেরকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, তাদের এজ 35 ইয়ার্স হতে হবে, এই ধরনের কিছু কিছু কোয়ালিফিকেশন থাকে। এবং সব থেকে ইম্পর্টেন্ট, তাদেরকে অ্যাজ এ কোয়ালিফাইড মেম্বার অফ লোকসভা হতে হবে, লোকসভার মেম্বার হতে হবে না, কোয়ালিফাইড মেম্বার অফ লোকসভা, মানে একজন লোকসভার মেম্বার হওয়ার জন্য যা যা কোয়ালিফিকেশন প্রয়োজন, একজন প্রেসিডেন্ট হিসেবে তার পদে নিযুক্ত হওয়ার জন্য সেম সেম কোয়ালিফিকেশন প্রয়োজন। ক্লিয়ার? নেক্সট, রিড দ্য গিভেন স্টেটমেন্ট and select the correct option. কারেক্ট আমাদেরকে জিজ্ঞেস করেছে। DPSP of all ideals which state should follow and keep in mind while formulating policies, enacting laws for the country. বলছে ডিপিএসপি হচ্ছে সেই সমস্ত জিনিস যে যখন কোনো পলিসি মেকিং হয় তখন এই যে ডিপিএসপি সমস্ত যে রুলগুলো আছে এগুলোকে মাথায় লিখে একটা কান্ট্রি তার পলিসি মেকিং করে। অবশ্যই এটাই তো না ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। স্টেট যখন পলিসি মেকিং করে তখন কিছু ডিরেকশন দেওয়া হয় কি, যে কোন কোন প্রিন্সিপালের উপর বেস করে স্টেট একটা পলিসি মেকিং করবে, সেটাকে আমরা ডিপিএসপি বলছি। প্রথমটা একদমই ঠিক, ইট ক্যান বি এনফোর্স বাই দ্য জুডিশিয়ারি। না, ডিপিএসপি কি আমরা জানি, ডিপিএসপি হচ্ছে নন জাস্টিসিয়েবল, আর্টিকেল 37-এ লেখা আছে ডিপিএসপি নন জাস্টিসিয়েবল, তার মানে ডিপিএসপি কোর্টের দ্বারা এনফোর্স করা যাবে না। 3 নম্বরে দে ক্যান বি সাসপেন্ডেড ডিউরিং দ্য ন্যাশনাল এমার্জেন্সি, কোনো রিলেশন নেই এটার সাথে, তাহলে অনলি এখানে অ্যান্সার হবে 1। তো 7-এর আমার অ্যান্সার হচ্ছে 3। Question number 8. Which article of the Indian Constitution mention about the recommendation of the Finance Commission? Recommendation of Finance Commission যদি বলতো ফাইন্যান্স কমিশনের গঠন কোথায় লেখা আছে, আর্টিকেল 280। রেকমেন্ডেশন বলা আছে মানে 281-এ লেখা আছে রেকমেন্ডেশন। ফাইন্যান্স কমিশনে কতজন মেম্বার থাকে, একজন চেয়ারম্যান, তার সাথে 4 জন মেম্বার থাকে। ফাইন্যান্স কমিশনকে কে অ্যাপয়েন্টমেন্ট করেন, প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট করেন। কত বছরের জন্য অ্যাপয়েন্টমেন্ট করেন, 5 বছরের জন্য অ্যাপয়েন্টমেন্ট করেন। এটা কি ধরনের বডি, এটা একটা অ্যাডভাইসরি বডি হয়, এর কথা গভর্নমেন্ট মানতেও পারে নাও মানতে পারে। ফাইন্যান্স কমিশনের রিপোর্ট কার কাছে প্রথমে যায়, প্রেসিডেন্টের কাছে যায়। প্রেসিডেন্ট এই রিপোর্টটা কোথায় পেশ করে, প্রেসিডেন্ট এই রিপোর্টটা পেশ করে পার্লামেন্টে। ওকে, এবার যদি একসেপ্টেড হয়ে যায় গভর্নমেন্ট সেই অনুযায়ী কাজ করবে। এবার এর সাথে তুমি রিলেটেড কি সার্চ করতে পারো, বর্তমানে কত নম্বর ফাইন্যান্স কমিশন কাজ করছে, তার হেড বা তার চেয়ারম্যানের নাম কি, এটা সার্চ করে নেবে। তোমরাও কিছু কাজ করো। Question number 9. Which article of the Indian Constitution mention that there shall be a Supreme Court of India? বলে কোন আর্টিকেলের মাধ্যমে বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের কথা বলা হয়েছে, আর্টিকেল 124। 124 থেকে 147 এতগুলো আর্টিকেল আমাদের সুপ্রিম কোর্ট নিয়ে ডিসকাস করে।
যেখানে সুপ্রিম কোর্টের সমস্ত কথা লেখা আছে। 1, 2, 3 কিসের কথা লেখা আছে? অর্ডিন্যান্স পাওয়ার। অর্ডিন্যান্স পাওয়ারের কথা লেখা আছে। কার অর্ডিন্যান্স পাওয়ার? প্রেসিডেন্টের অর্ডিন্যান্স পাওয়ার। যদি গভর্নরের জিজ্ঞেস করতাম, এটা হয়ে যেত 213 আর্টিকেল। Question number 10. Under which article of the Indian Constitution are traffic in human being and beggar and other forms of forced labor prohibited? কোন আর্টিকেলের মাধ্যমে বেগিং, এই যে বেগার ব্যাপারটা, ফোর্স লেবারের ব্যাপারটা এবং হিউম্যান ট্রাফিকিং, এই জিনিসগুলোকে কি করা হয়েছে? বন্ধ রাখার কথা বলা হয়েছে। আর্টিকেল 23। 32 এর মধ্যে কি লেখা আছে? রিটের কথা লেখা আছে। আর্টিকেল 21 সব থেকে ইম্পর্টেন্ট আর্টিকেল, যেখানে আমাদের কি লেখা আছে? প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। এটা সব থেকে ইম্পর্টেন্ট আর্টিকেল, কারণ আমরা দেখেছি যে ইভেন এমার্জেন্সি যখন লাগু হয়, যদি সেটা আর্মড রেভিলিয়নের জন্য এমার্জেন্সি গোটা দেশে জারি করা হয়, তখনও আর্টিকেল 21 কার্যকরী থাকে। ওকে, 27 কি আছে এটা মনে রাখবে, ফ্রি ফ্রম ট্যাক্সেশন। মানে ধরো তুমি কোনো রিলিজিয়ন পারপাসে বা চ্যারিটেবল পারপাসে কোনো কিছু ইনস্টিটিউশন তৈরি করেছো, বা তুমি তোমার ধর্মকে প্রচার করার জন্য অনেক টাকা নিচ্ছ, যেমন আমাদের মন্দিরে ধরো একটা ডোনেশন পড়ছে, বা বিভিন্ন জায়গায় যে ডোনেশন করা হয়, এর উপর কোনো ট্যাক্স নেওয়া হয় না। এইটা বলছে ফ্রি ফ্রম ট্যাক্সেশন। তার মানে কি, তুমি তোমার নিজস্ব রিলিজিয়ন সরকারকে বিনা ট্যাক্স পে করেই তুমি তোমার রিলিজিয়নকে প্রচার করতে পারো। এটা আমাদের একটা ফান্ডামেন্টাল রাইট, খুব ইম্পর্টেন্ট ফান্ডামেন্টাল রাইট, আর্টিকেল 27 লেখা আছে। কোশ্চেন নাম্বার 11। ডিপিএসপি স্ট্রাইভ টু মেক ইন্ডিয়া, বলছে ডিপিএসপি ইন্ডিয়াকে কি বানাতে চায়? এ ওয়েলফেয়ার স্টেট। কত নম্বর আর্টিকেল? আর্টিকেল 38। ওয়েলফেয়ার স্টেটের কথা লেখা আছে। Question number 12. Member of the Rajya Sabha are elected for a term of how many years? মেম্বার অফ রাজ্যসভার কথা বলেছে, কত বছরের জন্য সিলেক্ট করা হয়? 6 বছরের জন্য। রাজ্যসভা কতজন মেম্বার থাকেন? 250 জন। 238 জন ইলেক্টেড হন, 212 জন নমিনেটেড হন। Question number 13. Which article of the Indian Constitution mention that every religious denomination or section shall have right to own and acquire movable and immovable properties? তার মানে কোন আর্টিকেলের মাধ্যমে এটা বলা হয়েছে যে কোনো রিলিজিয়াস ডিনোমিনেশন তাদেরকে এই পরিমাণ রাইট দেওয়া হয়েছে, তারা মুভাবেল এবং ইমুভাবেল প্রপার্টিস ওনও করতে পারে, অ্যাকোয়ারও করতে পারে। ওকে, এটার অ্যান্সার হবে আর্টিকেল 26 এর সাবক্লস সি। ওকে, বা সাবক্লস 3ও বলা যেতে পারে, সাবক্লস সি। এবার এই যে রিলিজিয়াস ডিনোমিনেশন মানে কি, এটার আক্ষরিক অর্থে শুধু মনে রাখবে যারা কিছু স্পেশাল, কি বলবো, তাদের স্পেশাল প্র্যাকটিস রয়েছে, যেটাকে আমরা বলি এসেন্সিয়াল প্র্যাকটিস, যেটা ডিনোট করে কে ডিনোট করতে পারে? সুপ্রিম কোর্ট ডিনোট করতে পারে। ওকে, যারা কিছু এসেন্সিয়াল স্পেশাল প্র্যাকটিসের মধ্যে থাকে, যে সমস্ত রিলিজিয়াস, তাদেরকে বলা হয় রিলিজিয়াস ডিনোমিনেশন। যেমন ধরো এর মধ্যে আসবে কারা? এর মধ্যে আসবে মুসলিম, এর মধ্যে আসবে আরিয়া সমাজ। এবার এসেন্সিয়াল প্র্যাকটিসের মানে কি? যেমন ধরো মুসলিমদের নামাজ পড়ার একটা প্র্যাকটিস রয়েছে, আরিয়া সমাজের ধরো পুজোর সময় যজ্ঞ করার একটা রীতি রিবাজ রয়েছে, তাদের নিজস্ব কিছু এসেন্সিয়াল প্র্যাকটিস রয়েছে। যাদেরই এটা থাকবে তাদেরকে আমরা কি বলি? তাদেরকে বলি রিলিজিয়াস ডিনোমিনেশন। এবং এই আর্টিকেলটা কাদের জন্য লেখা হয়েছে? এই আর্টিকেলটা এই দুটো এদের জন্য লেখা, যারা এই রিলিজিয়াস ডিনোমিনেশনের আন্ডারে পড়ে। আর কারা এটা পড়বে সেটা ডিসাইড করবে সুপ্রিম কোর্ট। এবার আসছে আর্টিকেল 26(1). এখানে বলা হয়েছে এই যে রিলিজিয়াস ডিনোমিনেশন যারা, তারা এস্টাবলিশ করতে পারবে অথবা মেনটেনও করতে পারবে কি? কোনো একটা ইনস্টিটিউশনকে তারা তৈরি অথবা মেনটেন করতে পারবে। এবং ইনস্টিটিউশনকে কেন তৈরি করা হয়েছে? রিলিজিয়াস এবং চ্যারিটেবল পারপাসের জন্য। তার মানে রিলিজিয়াস এবং চ্যারিটেবল পারপাসের জন্য কোনো যদি ইনস্টিটিউশনকে তৈরি করার অধিকার এবং সেটাকে মেনটেন করার অধিকার কে দিচ্ছে? আর্টিকেল 26(a). এবার যখন ইনস্টিটিউশন তৈরি হয়ে গেছে, এর ডে টু ডে কাজকর্ম সেটাকে ম্যানেজ করার অধিকার কে দিচ্ছে? ম্যানেজ করার অধিকার দিচ্ছে আর্টিকেল 26(b).
এবার যখন ইনস্টিটিউশন একটা ট্রাস্ট বা চ্যারিটেবল পারপাসে তৈরি হচ্ছে, সেখানে কি আসবে? সেখানে হচ্ছে ডোনেশন আসবে। এবার ডোনেশনের মধ্যে কি আসতে পারে? মুভেবল প্রপার্টি আর রিমুভেবল প্রপার্টি। মুভেবল মানে কি? টাকা পয়সা সোনা, এগুলো মুভেবল, এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা নিয়ে যেতে পারি। আর ইমুভেবল মানে কি? ধরো কোনো জায়গায় জায়গা জমি সম্পত্তি অথবা কোনো বিল্ডিং, যেটা এসে ট্রাস্টে ডোনেট করা হচ্ছে, তা সেগুলোকে আমরা বলি ইমুভেবল প্রপার্টি। এই যে ট্রাস্টের মধ্যে এই প্রপার্টি গুলোকে নিয়ে আসা হয়েছে, এটার রাইটও দিয়েছে যে এই রিলিজিয়াস ডিনোমিনেশনের মধ্যে যারা পড়ে তারা নিজস্ব এই জিনিসটাকে ওন করতে পারবে, অ্যাকোয়ার করতে পারবে আন্ডার আর্টিকেল 26C। এবং এই যে তিনটে বিষয়ের জন্য আর্টিকেল 26D লেখা হয়েছে, যে এই তিনটে বিষয় তারা করতে পারবে, কিন্তু তাদের কি মেনে করতে হবে? অ্যাকর্ডিং উইথ দ্য ল। ইন্ডিয়ান যে ল রয়েছে, সেই ল অনুযায়ী সমস্ত কাজ কিন্তু পারফর্ম করতে হবে। সেই জন্যই দেখবে এখানে আর্টিকেল 27 তারপরে লেখা হয়েছিল কি, যেখানে বলা হয়েছিল ফ্রিডম অফ ট্যাক্সেশন। মানে কি, এই যে ধরো এত টাকা পয়সা এখানে জমা হচ্ছে, সেটার উপরে কিন্তু কোনো ধরনের ট্যাক্স নেওয়া হয় না। বা আমি আমার আমি অ্যাজ এ রিলিজিয়ন যদি সেটাকে কোথাও প্রচার করি, সেই প্রচারের জন্য সরকার আমার উপর ট্যাক্স নিতে পারে না। ক্লিয়ার? এটা কিন্তু আর্টিকেল 27-এ লেখা হয়েছে। চলো নেক্সট, আর্টিকেল 4, কোশ্চেন নাম্বার 14। Which article of the Indian Constitution mention that in the performance of his or her duties, the Attorney General for India shall have the right of audience in all the courts in the territory of India? বলছে কত নম্বর আর্টিকেলের মাধ্যমে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়াকে এটা রাইট দেওয়া হয়েছে, সে ইন্ডিয়া টেরিটরির মধ্যে যত কোর্ট আছে সেখানে সে রাইটফুলি প্রেজেন্ট হতে পারে অ্যাজ এ অডিয়েন্স হিসেবে। ক্লিয়ার? এবার প্রথম কথা, আর্টিকেল 76 ডিল করছে কার সাথে? 76 ডিল করে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া হচ্ছে কি ইউনিয়ন এক্সিকিউটিভের মধ্যে পড়ে। প্রথম আর্টিকেলে কি লেখা আছে? যে এই যে এজিআই অ্যাপয়েন্টমেন্ট কার দ্বারা হবে? প্রেসিডেন্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট হবে। ক্লিয়ার? 16/2-তে কি লেখা আছে? এই 2-এ লেখা আছে ডিউটিস অফ এজিআই। এজিআই এর ডিউটির কথা লেখা আছে। 3-তে লেখা আছে রাইটফুলি সমস্ত কোর্টে সে অ্যাভেলেবেল অ্যাজ এ অডিয়েন্স প্রেজেন্ট করতে পারবে। এবং 76-এর 4-এ কি দেওয়া আছে? টেনিওরের কথা। টেনিওর মানে কি? যে কতদিন সে কাজ করবে? ডিউরিং দ্য প্লেজার অফ প্রেসিডেন্ট। ওকে, তার মানে আমি এখান থেকে বলতে পারি, যদি আমাকে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়ার টেনিওর জিজ্ঞেস করে, কোনো টেনিওর নেই। যবে প্রেসিডেন্ট চাইবেন তবেই তাকে রিমুভ করতে পারেন। কিন্তু প্রেসিডেন্ট নিজের ইচ্ছেতেই কোনো ডিসিশন নেন না, অলওয়েজ প্রেসিডেন্ট কার ইচ্ছেতে নেবে? ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার তাকে, প্রেসিডেন্টকে যখন এড অ্যান্ড অ্যাডভাইস করে দেবে, তখন প্রেসিডেন্ট কি করবে? রিমুভ করবে এজিআই কে। আর ইউকমের হেড কে? পিএম। তার মানে আমরা দেখতে পেলাম পিএম যখন চাইবে থ্রু প্রেসিডেন্ট এজিআই কে রিমুভ করবে। একদম ক্লিয়ার এজিআই সম্পর্কে? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15। আন্ডার হুইচ schedule of the Indian Constitution is the form of oath and affirmation for a judge of Supreme Court mentioned? ওথ অ্যান্ড অ্যাফার্মেশন, সুপ্রিম কোর্ট জাজের ওথ অ্যান্ড অ্যাফার্মেশন কত নম্বর স্কেডিউলে লেখা আছে? শুধুমাত্র সুপ্রিম কোর্ট জাজ নয়, সবার ওথ অ্যান্ড অ্যাফার্মেশন, সমস্ত মিনিস্টার হোক, এমএলএ হোক, এমপি হোক, সবার, পিএম, সিএম, স্পিকার, ডেপুটি স্পিকার, এভরিওয়ান, সবার ওথ অ্যান্ড অ্যাফার্মেশন লেখা আছে কোথায়? থার্ড স্কেডিউলে। শুধুমাত্র কার ওথ অ্যান্ড অ্যাফার্মেশন লেখা নেই? এক হচ্ছে প্রেসিডেন্ট, এক হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, এক হচ্ছে গভর্নর। এই তিনজনের ওথ অ্যান্ড অ্যাফার্মেশন লেখা নেই। এগুলো লেখা রয়েছে কোথায়? এগুলো লেখা রয়েছে আর্টিকেলের মধ্যে। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট, 16। Which article of the Indian Constitution mention that no person shall be prosecuted and punished for the same offense more than once? মানে একটা অফেন্সের জন্য দুবার শাস্তি দেওয়া যাবে না। এটা কোন আর্টিকেলে লেখা আছে? এটা লেখা আছে আর্টিকেল 22। এটাকে কি বলা হয়? নো ডাবল
জিওপারডাই, কি বললাম, নো ডাবল জিওপারডাই, এই এই টার্মটাও ইউজ করা যেতে পারে। ওকে, যে একই ব্যক্তিকে তার একটা ভুলের জন্য দুবার শাস্তি দেওয়া যাবে না, এটা আর্টিকেল 22 এর মধ্যে লেখা আছে। তাই 22(1) এর মধ্যে কি লেখা আছে? নো এক্স পোস্ট ফ্যাক্টো ল। এটা আবার কি জিনিস? বলছে ধরো তুমি যখন ক্রাইম করেছিলে, সাপোজ ইউ আর রাইট নাও এ ক্রিমিনাল, ওকে, তুমি একটা কিছু ক্রাইম করেছো, কিন্তু তুমি যখন ক্রাইম করেছিলে তখন সেই ক্রাইমের অনুযায়ী কোনো ল থাকেনি পার্লামেন্টে, কিন্তু 10 বছর পরে সেই ক্রাইমের জন্য পার্লামেন্ট ল নিয়ে এসেছে। তাহলে তোমাকে কখনো ওই 10 বছর আগে তোমার ক্রাইমের জন্য বর্তমানে তোমাকে কিন্তু সারিয়ে দিতে পারবে না। তুমি যদি বর্তমানে এগেন ওই ক্রাইমটা করো তখন তোমাকে সারিয়ে দিতে পারবে। তার মানে কি, যখন কোনো আইন ছিল না সেই তখন যদি কেউ অপরাধ করেও থাকে তাকে কোনো সাজা দেওয়া হয়নি। এটাকেই বলছে নো এক্স পোস্ট ফ্যাক্টো ল, আর্টিকেল 21 এর মধ্যে লেখা আছে। 23 এর মধ্যে কি লেখা আছে? নো সেলফ ইনক্রিমিনেশন, ইনক্রিমিনেশন, এটার মানে কি? যদি তুমি মানে তুমি তোমার নিজের বিরুদ্ধে যদি বলো যে আমি ইয়ে করেছি, যে আমি সমস্ত কিছু মানে কোনো ক্রিমিনাল ইয়েতে তোমাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, তুমি বলে হ্যাঁ এই দোষটা আমি করেছি, তুমি যদি নাও করো তখন তোমার উপর কোনো, তুমি যদি ওখানে দাঁড়িয়ে মিথ্যে কথা বলো, তুমি যদি ওখানে দাঁড়িয়ে চুপ থাকো, তুমি নিজেকে বাঁচানোর জন্য সমস্ত কিছু করতে পারো, তোমার যত পরিমাণ মিথ্যে কথা বলা হচ্ছে তুমি বলতে পারো, কিন্তু যতক্ষণ না লয়ার বা পুলিশ মিলে প্রমাণ করতে পারছে যে এই ক্রাইমটা তুমি করেছো ততক্ষণ তোমাকে সাজা দেওয়া হবে না। সেই জন্য এখানে বলছে নো সেলফ ইনক্রিমিনেশন, আর্টিকেল 20 সাবক্লজ 3 এর আন্ডারে লেখা আছে, বা এটাকে বলা হচ্ছে, আরেকটা ভাবে আমরা বলতে পারি, রাইট টু সাইলেন্ট। তোমাকে যদি কিছু জিজ্ঞেস করে তুমি যদি সাইলেন্ট থাকবে বলে তুমি সাইলেন্ট থাকতে পারবে, একদম। এটা তোমার ফান্ডামেন্টাল রাইট। নিজেকে তুমি বাঁচানোর জন্য যে কোনো ওয়েতে মিথ্যে কথা থেকে শুরু করে যে কোনো প্ল্যানিং প্লটিং করতে পারো। ক্লিয়ার? নেক্সট, 17. Which article of the Indian Constitution mentions that any person to be become the president of India has to be a citizen of India? মানে কি, প্রেসিডেন্ট হওয়ার জন্য তাকে ইন্ডিয়া সিটিজেন হতেই হবে। তার এখানে কিসের কথা জিজ্ঞেস করা হচ্ছে? কোয়ালিফিকেশনের কথা বলা হচ্ছে, যে তাহলে কোন আর্টিকেলটা ডিফাইন করে প্রেসিডেন্টের কোয়ালিফিকেশন? আর্টিকেল 58। 68-এ কি আছে? প্রেসিডেন্টের ওথের কথা লেখা আছে, ওথের কথা লেখা আছে। 57 এবং 59, 57 আমরা একটু আগে ডিসকাস করলাম, এটাতে লেখা আছে রি ইলেকশনের কথা, বারবার বলতে থাকো আমার সাথে, দেখবে মুখস্থ হয়ে যায়। আর 59-এ লেখা আছে কন্ডিশন অফ প্রেসিডেন্টের অফিস। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 18. Which article of the Indian Constitution mention that an election to fill a vacancy caused by the expiration of the term of the office of the president shall be completed before the expiration of the term? বলছে ইলেকশন কিভাবে ইলেকশন একটা কন্ডাক্ট করাতে হবে, ধরো একটা প্রেসিডেন্ট তার টার্ম শেষ হতে চলেছে, তাহলে কোন আর্টিকেলে এটা বলা হয়েছে একটা প্রেসিডেন্টের টার্ম শেষ হবার আগে ইলেকশন করিয়ে নিতে হবে এবং কি ভ্যাকেন্সি ফিল আপ করিয়ে দিতে হবে? এই যে পুরো বিষয়টা, এটা কোন আর্টিকেলে বলা আছে? আর্টিকেল নাম্বার 62। 59 এইমাত্র বললাম কন্ডিশন অফ দ্য প্রেসিডেন্ট অফিস, 60-তে কি বলেছি? ওথ অ্যান্ড এফার্মেশন অফ দ্য প্রেসিডেন্ট, 61-এ ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট, 62-এ যে ফিল আপ দ্য মানে ইলেকশন করিয়ে ভ্যাকেন্সি ফিল আপ করতে হবে প্রেসিডেন্টের টার্ম শেষ হবার আগে। নেক্সট, আচ্ছা তাহলে 1 থেকে 18 অব্দি আমরা কি দেখলাম? গ্রাজুয়েশনে যতগুলো কোশ্চেন এসেছিল গ্রাজুয়েশন লেভেল থেকে, সেগুলো আমরা সব ডিসকাস করে নিলাম। এবার আসছি আমরা হায়ার সেকেন্ডারি লেভেল। দেখে নাও এখানে সমস্ত শিফটেরও দেওয়া আছে প্রপার। কোশ্চেন নাম্বার 19. How many state legislative council members are elected by graduates of the 3 years standing and residing within the state? বলছে কতজন স্টেট লেজিসলেটিভ কাউন্সিলের মেম্বার ইলেক্টেড হয় কার দ্বারা? গ্র্যাজুয়েটেডদের দ্বারা, যাদের গ্র্যাজুয়েশন 3 বছর কমপ্লিট করেছে এবং তারা ওই স্টেটের মধ্যেই রয়েছে, স্টেটের মধ্য থেকেই কমপ্লিট করেছে এবং সেখানেই তারা রিসাইড করে, থাকেও সেখানে। ওকে, মানে এই জায়গার রেসিডেন্ট হতে হবে এই স্টেটের, আমরা ওয়েস্ট বেঙ্গল বললে এই স্টেটের রেসিডেন্ট হতে হবে।
এটার অ্যান্সার হয় 112। এটা কিভাবে হয় লেজিসলেটিভ কাউন্সিলের ব্যাপারটা দেখে নাও। 1/3, 1/3, 1/6, 1/12, 1/12। এই যে 1/3 মেম্বার অফ লেজিসলেটিভ কাউন্সিল, এটা ইলেক্টেড হয় এমএলএ দ্বারা। এমএলএরা ইলেক্ট করবে। 1/3 হয় লোকাল সেলফ গভর্নমেন্ট, মানে কি পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটি দ্বারা। 1/6 হয় গভর্নরের দ্বারা, গভর্নর নমিনেট করে এখানে। 1/12 কে করে টিচার, আমাদের স্টেটের যারা টিচার, এবং 1/12 গ্র্যাজুয়েট। ক্লিয়ার? এবার এই যে লেজিসলেটিভ কাউন্সিল এই যে কম্পোজিশনের কথাটা, এটা কত নম্বর আর্টিকেলে আছে? আর্টিকেল 171। একটু আগে আমরা কি ডিসকাস করেছিলাম? লেজিসলেটিভ কাউন্সিলের অ্যাবলিশন আর ক্রিয়েশন কত নম্বর আর্টিকেলে ছিল? 169। কোশ্চেন নাম্বার 20, which of the following article of the Indian Constitution enforces that it is the duty of the state to apply directive principle in making laws? সেম জিনিস বিভিন্ন ভাষার মধ্যে ঘুরিয়ে দিয়েছে। আর্টিকেল 37 এর কথা বলছে, আর কিছু না। সেম কোশ্চেন। কোন আর্টিকেল এটা আমাদেরকে বলছে? এটা ডিউটি অফ দ্য স্টেটের এটা ডিউটি, যখন তারা ল তৈরি করবে ডিপিএসপির প্রিন্সিপাল গুলোকে ল এর মধ্যে ইনক্লুড করবে। আর্টিকেল 37। 38 আমরা পড়লাম ওয়েলফেয়ার অফ স্টেটের কথা বলা হয়েছে, জাস্টিসের কথা বলা হয়েছে এখানে। 36 এর ডেফিনেশন অফ স্টেটের কথা আছে। 39-এ অনেকগুলো আর্টিকেল আছে, খুব ইম্পর্টেন্ট আর্টিকেল, অলরেডি ডিসকাস করা আছে, আমি ডিসকাস করছি না এখানে। এটা হচ্ছে রিপিট কোশ্চেনও বলতে পারো। 39 রিগার্ডিং এসএসসি সিজিএল কোশ্চেন এসেছিল, ওখান থেকে দেখে নাও। 21, in respect of Arunachal Pradesh, the governor has special responsibility under dash of the Constitution of India with respect to law and order and in discharge of his function in relation thereto. বলতে চাইছে এখানে কোন আর্টিকেলের মধ্যে এই অরুণাচল প্রদেশের কিছু জায়গা, কিছু প্লেস বা কিছু রেসপন্সিবিলিটি গভর্নরের উপর এক্সট্রা দেওয়া হয়েছে, সেটা কোন আর্টিকেলে? যে কিছু জায়গা বা কিছু প্লেসের কিছু ডেভেলপমেন্টের জন্য গভর্নমেন্টের উপরে স্পেশাল রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে। এই ধরনের সমস্ত কিছু লেখা আছে কোথায়? 371H এর মধ্যে লেখা আছে। এটা আমি একটা নতুন কোশ্চেন পেয়েছি, বাট এই কোশ্চেনটা রিপিট হয়েছে সিডিএস থেকে। এটা সিডিএস এ আসা কোশ্চেন, এক্স্যাক্টলি এই কোশ্চেনটাই আসেনি, বাট আমি পুরোটা ডিসকাস করছি। এবার দেখো, আমাদের যখন ধীরে ধীরে স্টেট তৈরি হচ্ছিল, তখন কি হলো, কিছু কিছু স্পেশাল রিজিয়নের জন্য আমরা একটা আর্টিকেলকে লঞ্চ করলাম। প্রথম আর্টিকেল কি ছিল? 371। এটা আমরা লঞ্চ করেছিলাম মহারাষ্ট্র এবং গুজরাটের জন্য। কেন? দেখো, মহারাষ্ট্রে কিছু জায়গা আছে, যেমন মারাঠওয়াড়া আছে, বিদর্ভ আছে, গুজরাটের যেমন কাছ আছে, সৌরাষ্ট্র আছে। এইসব জায়গাগুলোকে ডেভেলপমেন্ট করার জন্য গভর্নরের হাতে কিছু স্পেশাল রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছিল, এবং সেটা লেখা ছিল আর্টিকেল 371। এবং ধীরে ধীরে কি যতগুলো স্টেটে এবার সেম রেসপন্সিবিলিটি দেওয়া হবে, আমরা একটা একটা করে কি করেছি, আর্টিকেলকে অ্যাড করেছি। এভাবে 371A, 371B, C, D, E, F, G, H, I, J। প্রত্যেকটার আগে কি লেখা আছে? 371। এগুলো প্রত্যেকটা আর্টিকেল 371 এর মধ্যে আছে। এবার দেখো, 371 তো মহারাষ্ট্র আর গুজরাট কবে ভাগ হয়েছিল? 1960-এ। 1963-তে একটা স্টেট ভাগ হয়েছিল, বলেছিলাম কে? নাগাল্যান্ড। মনে পড়ছে? তাহলে এ ফর নাগাল্যান্ড, বি ফর আসাম, আসাম স্টেট। সিতে কি ছিল? সি হচ্ছে মণিপুর। মণিপুর ভাগ হয়েছিল 1972। ডি আর ই, এটা দুটোই একসাথে আছে, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা। এফ, এফ এ দেওয়া আছে সিকিম। এবার সিকিমের আশেপাশে দেখো মিজোরাম, যদি আশেপাশে নয়, মিজোরামের পরই অরুণাচল প্রদেশ, এবং আইতে গোয়া। এটা কিভাবে মনে রাখবে? তিনটে, দেখো এই তিনটে স্টেট ফুডশিপ পেয়েছিল 1987। মিজোরাম, অরুণাচল প্রদেশ, গোয়া, তিনটেই হয়েছিল 1987। তাহলে জিএইচআই এভাবে মনে রাখবে। আর জে তে ছিল কর্ণাটকা। ওকে, এটা একটা পুরো চ্যাপ্টার আছে ইয়েতে, লক্ষ্মীকান্তে, কিন্তু আমার পুরো চ্যাপ্টার পড়ার কোনো প্রয়োজন নেই। এই ধরনেরই কোশ্চেন আসবে, জাস্ট তোমাকে জিজ্ঞেস করে নেবে কোন আর্টিকেলটা কোন স্টেটের সাথে অ্যাসোসিয়েটেড, এখান থেকে নোটসটা বানিয়ে
নেক্সট কোশ্চেন নাম্বার 22, হুইচ অফ দ্য ফলোইং অপশন ইজ ইনকারেক্ট? ইন অর্ডার টু বিকেম এ মেম্বার অফ বিধানসভা এ পার্সন মাস্ট, বলছে বিধানসভার মেম্বার হওয়ার জন্য কি কি কোয়ালিফিকেশন দরকার? নট হোল্ড এনি অফিস অফ প্রফিট, অবশ্যই। হ্যাভ হিজ অর হার নেম ইন দ্য ভোটার লিস্ট, অবশ্যই ভোটার লিস্টের মধ্যে আমাদের নাম থাকতে হবে। বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, ইয়েস। হ্যাভ অ্যাটেন্ড এ এজ অফ 21 ইয়ার্স, দ্যাট ইজ রং, 21 নয় 25। ক্লিয়ার? কেন? তার কারণ 21 ইয়ার প্রয়োজন হয় কিসের জন্য? পঞ্চায়েতের ইলেকশনের জন্য। 25 হয় বিধানসভা লোকসভার মেম্বার হওয়ার জন্য 25। তাহলে এটা আমাদের ভুল, এটাই আমাকে ইনকারেক্ট বলেছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 23, দ্য মিনিস্টার ইন দ্য স্টেট হোল্ড অফিস ডিউরিং দ্য প্লেজার অফ, স্টেটের যে মিনিস্টার তাদের টেনিয়রের কথা জিজ্ঞেস করছে। যখন ডিউরিং দ্য প্লেজার অফ গভর্নর, কিন্তু গভর্নর নিজে থেকে মিনিস্টারদেরকে আউট করতে পারে না, কিন্তু অলওয়েজ কার দরকার? অ্যাডভাইস। সিএম যখন গভর্নরকে অ্যাডভাইস করবে তখনই মিনিস্টারদেরকে তারা রিমুভ করে দেবে, গভর্নর রিমুভ করবে। কিন্তু তোমার কোশ্চেনের অ্যান্সার কি হবে? অপশন অনুযায়ী অ্যান্সার হবে অলওয়েজ গভর্নর। এবার চলে আসো স্পিকার অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি। লেজিসলেটিভ অ্যাসেম্বলি মানে স্টেট লেজিসলেচারের কথা বলা হচ্ছে। স্পিকারকে কে রিমুভ করতে পারে? যারা ইলেক্ট করেছিল তারাই রিমুভ করবে। কারা ইলেক্ট করেছিল স্পিকারকে? বিধানসভার মেম্বাররা, তারাই ভোট করবে, ওখানে ভোট করে রিমুভ করতে পারে। ডেপুটি সিএম গভর্নর করবে, কিন্তু এগেন যখন সিএম অ্যাডভাইস করবে, কিন্তু অ্যান্সার কি? গভর্নর। চিফ মিনিস্টারকে ডিরেক্টলি কেউ রিমুভ করতে পারে না। চিফ মিনিস্টার তার নিজের পদত্যাগ করে কখন, রিজাইন করে কখন? যে যখন লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে তার মেজরিটি হারিয়ে ফেলে, অথবা নো কনফিডেন্স মোশন যখন পাস হয়ে যায় কোনো সিএম এর বিরুদ্ধে, তখন সিএম নিজে থেকেই কি করে? রিজাইন দিয়ে দেয়। কিন্তু আমাকে যদি কোশ্চেন এরকম দিয়ে দেয় সিএম কে কে রিমুভ করে, তখনও সিএম কে রিমুভ করবে গভর্নর। ওকে, কারণ রেজিগনেশনটা গভর্নর হাতেই দিতে হয়। কোশ্চেন নাম্বার 24, which article of the Indian Constitution makes it clear that directive principles of the state policy are fundamental in governance of the country and it shall be the duty of the state to apply this principle in making laws? এটা একদম শুরুতেই আমি ডিসকাস করেছি। এগেন এটা বলছে অ্যাপ্লিকেশন অফ দ্য ডিপিএসপি এর কথা, আর্টিকেল 37। তাহলে একই কোশ্চেন তিনবার আমরা দেখতে পেলাম। আর্টিকেল 46 এ কি লেখা আছে? এখানে লেখা আছে এসসি এসটি ওবিসি এদেরকে কি করতে হবে? এডুকেশনালি এবং ইকোনমিক্যালি এদেরকে ডেভেলপ করতে হবে। আর এটা কার ডিউটি? এটা একটা স্টেটের ডিউটি। ওকে, 44 এ ইউসিসি লেখা আছে, 40 তে কি লেখা আছে? অর্গানাইজ অফ ভিলেজ পঞ্চায়েত, এটার কথা লেখা আছে, অর্গানাইজ করতে হবে। আর্টিকেল 40 ইম্পর্টেন্ট, এখানে আর্টিকেল 40 থেকে কোশ্চেন আসে। ওকে, বি কেয়ারফুল। 25, হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট কাম আন্ডার কনকারেন্ট লিস্ট? কনকারেন্ট লিস্টের মধ্যে কোনটা নেই? আচ্ছা, কনকারেন্ট লিস্ট কোথায় আছে? 7 শিডিউলের আছে কনকারেন্ট লিস্ট। কনকারেন্ট লিস্ট মানে কি? এখানে ইউনিয়ন এবং স্টেট উভয় ল বানাতে পারে। কি লেখা আছে? মেডিকেল এডুকেশন, এডুকেশন ইটসেলফ ইন দ্য কনকারেন্ট লিস্ট। তাহলে সেখানে এডুকেশন মানে কি? ইঞ্জিনিয়ারিং হোক, মেডিকেল হোক, টেকনিক্যাল হোক, নর্মাল এডুকেশন হোক, সমস্ত কিছুই কিন্তু কি কনকারেন্ট লিস্টের মধ্যে পড়ে। আর্টিফিশিয়াল হ্যাবিটাট, এটা তো নামই শোনেনি এখনো কেউ, একদমই আমরা না জানলেও এটাকে বাদ দিতে পারি। প্রোটেকশন অফ ওয়াইল্ড লাইফ, পপুলেশন কন্ট্রোল, সবই কনকারেন্ট লিস্টের মধ্যে রয়েছে। ওকে, হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেল, কোশ্চেন নাম্বার 26, অফ দ্য কনস্টিটিউশন আর রিলেটেড টু ক্যাগ, কম্পট্রোলার অডিটর জেনারেল অফ ইন্ডিয়া? ক্যাগের সাথে রিলেটেড জিজ্ঞেস করছে, খুব সিম্পল কোশ্চেন। আর্টিকেল 148 থেকে 154। দেখো এগুলো যে ডিসকাস করছি না, এগুলো অলরেডি ডিসকাস করা আছে, সেই হিসেবে আর করছি না। ক্যাগ কি, এর সাথে কি রিলেটেড, ডিসকাস করা আছে। প্রেজেন্ট ক্যাগ কারা, কে আছেন আর কি প্রেজেন্ট ক্যাগ, এভরিথিং। জাস্ট ভিডিওগুলোকে একটু সার্চ করে দেখে নেবে। এসএসসি সিজিএল 2024 সার্চ করলে পেয়ে যাবে পলিটি বলে। 27, দ্য 11 ফান্ডামেন্টাল ডিউটি ওয়াজ অ্যাডেড বাই হুইচ অ্যামেন্ডমেন্ট? একদম ডিরেক্ট আমরা চলে আসবো 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 এর মাধ্যমে। খুব ইম্পর্টেন্ট, বহুবার রিপিট হয়েছে, সিজিএলও রিপিট হয়েছে।
এখানে একটা কথা মনে রাখবে, এখানে কি বলা হয়েছিল, 6 to 14 years। এডুকেশনের কথা, প্রত্যেকটা গার্জিয়ান এবং পেরেন্টসের এটা ডিউটি তাদের ছেলে মেয়েদেরকে 6 to 14 years এজ অব্দি, ইটস দ্য ডিউটি অফ দ্য পেরেন্টস যে তাদেরকে এডুকেশন প্রোভাইড করবে। কোশ্চেন নাম্বার 28, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট অ্যাবাউট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া? প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়ার সম্বন্ধে কোনটা ঠিক নয়? হি ইজ দ্য প্রিন্সিপাল কমিউনিকেটর বিটুইন প্রেসিডেন্ট অ্যান্ড কাউন্সিল অফ মিনিস্টার। কাউন্সিল অফ মিনিস্টার মানে ইউকমের কথা বলছে। অবশ্যই এদের দুজনের মধ্যে ব্রিজ কে থাকেন? পিএম থাকেন। He and his ministers are collectively responsible to the upper house of the parliament. That is wrong. পার্লামেন্টের আপার হাউস নয়, লোকসভার সাথে লোয়ার হাউসের সাথে রিলেটেড। তার কারণ কি, পিএম এবং তার ইউকম তারা তো লোকসভার পার্ট হয় না, তারা তো লোকসভার পার্ট, তারা তো রাজ্যসভার পার্ট। তা লোকসভা যেহেতু পার্ট, তখন কি তারা রেসপন্সিবল, কালেকটিভলি রেসপন্সিবল কোথায় হবে? আপার হাউস অফ, এই লোয়ার হাউস অফ দ্য পার্লামেন্ট। ওকে, কালেকটিভ রেসপন্সিবিলিটি। এবার এখানে একটা কোশ্চেন হয় আসতে পারে, তাহলে কি কোনো আমাদের পিএম সে কি রাজ্যসভার পার্ট হতে পারে না? ডেফিনেটলি হতে পারে রাজ্যসভার পার্ট, কারণ রাজ্যসভা থেকেও ইলেক্টেড, মানে রাজ্যসভার হচ্ছে মেম্বারশিপ নিয়েও পিএম হয়েছেন। এরকম ইয়েও আছে আমাদের ইয়েতে, আমাদের হিস্ট্রি অফ পলিটিতে। বাট এখানে আমার কোশ্চেন অনুযায়ী অ্যান্সার হবে লোকসভা, কালেকটিভ রেসপন্সিবিলিটি। আর এটাকে যদি ঘুরিয়ে আমাকে দিয়ে দিত স্টেটের ক্ষেত্রে, তখন হতো বিধানসভা। হি ইজ দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট, ডেফিনেটলি। যদি বলতো প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের যদি প্রেসিডেন্ট এখানে উল্লেখ করতো, তখন বলতো প্রেসিডেন্ট ইজ দ্য নমিনাল হেড। ওকে, নমিনাল হেড বললে প্রেসিডেন্ট হবে, আর হেড বললে অবশ্যই পিএম। হি রিকমেন্ডস দ্য নেম অফ দ্য পার্সন হু ক্যান বি অ্যাপয়েন্টেড অ্যাজ এ মিনিস্টার বাই দ্য প্রেসিডেন্ট। অবশ্যই তার যে মিনিস্ট্রিয়াল যে পদগুলো রয়েছে, সেখানে কে মিনিস্টার হবে এটা সম্পূর্ণভাবে রেকমেন্ড করে কে? আমাদের পিএম। এবং কি সেই অনুযায়ী প্রেসিডেন্ট সবাইকে অ্যাপয়েন্ট করে। কোশ্চেন নাম্বার 29, দ্য গভর্নর্স এমুলেন্স আর ডিসাইডেড বাই, মানে গভর্নর্স এর কি কি প্রিভিলেজেস থাকবে, কত করে তার বেতন, স্যালারি, এইসব যে থাকবে, এটা কে ডিসাইড করে? পার্লামেন্ট ডিসাইড করে। রিপাবলিক ডেতে, রিপাবলিক ডে ইন ইন্ডিয়া ইজ সেলিব্রেটেড টু কমেমোরেট। আচ্ছা, এই ডেটা কেন সেলিব্রেট করা হয়, কি হিসেবে, কোন দিনটাকে পালন করার জন্য রিপাবলিক ডে? দ্য ডে হোয়েন ফার্স্ট মিটিং অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি হেড, এটা 9 ডিসেম্বর 1946 ছিল, প্রথমবার ফার্স্ট মিটিং হয়েছিল অ্যাসেম্বলি। দ্য ডে হোয়েন দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি ফর্মড, না। ইন্ডিপেন্ডেন্স ডে, না। 15 অগস্ট। দ্য ডেট অফ দ্য কনস্টিটিউশন কেম ইনটু এফেক্ট 26 জানুয়ারি 1950। জীবনের থেকে সরল কি হতে পারে? কোশ্চেনের হিসেবে বললাম। কোশ্চেন 31, হু ওয়াজ দ্য ফার্স্ট স্পিকার অফ দ্য লোকসভা আফটার ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স? মানে প্রথম স্পিকারের নাম জিজ্ঞেস করছে, জিভি মাভালঙ্কর আর মাইরা কুমার। মনে রাখবে, ফার্স্ট উমেন স্পিকার। ওকে, অফ কোথায়? লোকসভা। স্পিকার কোথায় বসেন? লোকসভাতে। তাহলে প্রথম উমেন স্পিকার হচ্ছে মাইরা কুমার। এটা হচ্ছে কি 2019 থেকে 14। ক্লিয়ার? 32, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি? বলছে একদম মেনশন করে দিয়েছে, ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটির ক্ষেত্রে যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল গুলো লেখা হয়েছে, কোনটা তার মধ্যে নয়। তার মানে এই যে ইন্টারন্যাশনাল পিস অফ সিকিউরিটি, এটা লেখা আছে আর্টিকেল 51। এবার এই 51 এর আন্ডারে এ, বি, সি এবং ডি লেখা আছে। এবার এই চারটেকে তোমাকে বিশ্লেষণ করে বলতে বলে কোনটা এখানে নয়। দেখো, এনকারেজ সেটেলমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল ডিসপিউট, রেসপেক্ট ফর ইন্টারন্যাশনাল ল অ্যান্ড ট্রিটি, অবশ্যই। ক্রিয়েট অপরচুনিটিস ফর দ্য এমপ্লয়মেন্ট অফ দ্য ফরেনার্স, না। তাহলে এনকারেজমেন্ট অফ সেটেলমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল ডিসপিউট, রাইট। প্রমোশন অফ দ্য ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি। দেখো, এটা তুমি কেউ না জানলেও আমরা করতে পারি। ক্রিয়েট অপরচুনিটি অফ দ্য এমপ্লয়মেন্ট ফর দ্য ফরেনার্স, আমাদের নিজের দেশেই সিটিজেনদের জন্য এমপ্লয়মেন্ট যেখানে নেই, ফরেনারদের জন্য কখন এমপ্লয়মেন্ট হবে? একদমই না। ওকে, তো এই ধরনের হঠাৎ করে যদি এই ধরনের কোশ্চেন দেখো, স্কিপ করবেন, কথাটা কি বলছে পড়ে একটু মানেটা বোঝার চেষ্টা করুন। 33, হাউ মেনি লোকসভা সিটস
দে আর ফর দ্য স্টেট অফ মেঘালয়। এটা একটা আবার অন্য ধরনের এক ধরনের কোশ্চেন আর কি, যে মেঘালয়ের সিট সংখ্যা জিজ্ঞেস করছে। এবার আমি এই কোশ্চেনটা বহুবার দেখেছি, এগুলো মেনলি ইদার দুই অ্যান্সার হয় অথবা এক অ্যান্সার হয়। তো আমরা যখন এসএসসির পরীক্ষা দিতে যাব তখন কি করব, একবার লোকসভার সমস্ত সিট, রাজ্যসভার সমস্ত সিট, যতগুলো স্টেট থেকে আসে একবার চোখ বুলিয়ে চলে যাবে, এটার অ্যান্সার হবে আমাদের 2। বাট আমাদের নর্মাল এক্সামে কি দেয়, যে কোথাকার স্টেট, মানে কোথাকায় বেশি থাকে, সব থেকে বেশি থাকে লোকসভার সিট ইউপি। তার কারণ আমরা শুনেছি ইউপি যা দেশ তার। তারপর সিট সংখ্যা থাকে মহারাষ্ট্র, 3 নম্বরে আছে ওয়েস্ট বেঙ্গল, 4 নম্বরে আছে বিহার। 80টা সিট, 48, 42, 40। এরপরে তামিলনাড়ু, এইভাবে চলতে থাকবে, বাট আমার এই 4টে থাকলেই হয়ে যাবে। আমার ডাব্লিউবিসিএস মেন্স এর যদি কোশ্চেন আসে এর বাইরে যাবে না, তারা এখানে লিমিটেড। এবারে মেঘালয়কে কেন দিয়েছে দেখবে, মেঘালয় শুধুমাত্র দুটো নেই, অনেকগুলো স্টেট আছে যা দুটো আছে, কিছু স্টেটের একটা আছে, এগুলো একটু দেখে নিন। 34, in the context of British rule in India, who among the following became the first Governor General after the post governor was elevated to Governor General of Bengal? এত ঘুরি টুরিয়ে আমাকে জিজ্ঞেস করছে যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে হয়েছিল, প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল ওয়ারেন হেস্টিংস হয়েছিল 1773-এ। তার কারণ কি, এই সময় এসেছিল রেগুলেটিং অ্যাক্ট এসেছিল, এবং এই অ্যাক্টের মাধ্যমে ওয়ারেন হেস্টিংসকে কি করা হয়েছিল, গভর্নর জেনারেল থেকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল তৈরি করা হয়েছিল। তো বেন্টিং কি হবে আমাদের, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ফার্স্ট। ওকে, ক্যানিং কি হবে, ফার্স্ট ভাইস রয়। এবার উল্টো দিকেও বলতে পারো, লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এটাও হতে পারে। বেন্টিং এর ক্ষেত্রেও এটা হতে পারে, লাস্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল। কর্নওয়ালিস এর সাথে রিলেটেড নয়, এই সব কোশ্চেনের সাথে কর্নওয়ালিস রিলেটেড নয়। ওকে, আমরা এটা নিয়ে পরে ডিসকাস করে নেব। 35, দ্য ফাইন্যান্স কমিশন অফ ইন্ডিয়া কনসিস্ট অফ। বলছে ফাইন্যান্স কমিশন কতজন মেম্বার থাকে, 1+4, আমি একটু আগে ডিসকাস করেছি। অপশন দেখে নাও, এ চেয়ারপারসন, 4 আদার মেম্বার্স, খতম। 36, হু আনফার্লস দ্য ফ্ল্যাগ অফ রাজপথ অন রিপাবলিক ডে। এটাও সিজিএল থেকে রিপিট করেছে, রিপাবলিক ডে তে কে পতাকা উত্তোলন করে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। Question number 37, which of the following duties is mentioned as the 11 fundamental duties? 11 fundamental duties মানে কি, এডুকেশনের সাথে রিলেটেড, to provide opportunity education children between 6 to 14 years of age। এটা একটু আগে দেখলাম, 86 Amendment Act 2002। Question number 38, which option is not correct in case of appointment of the governor? গভর্নরের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে কোনটা রাইট নয়? প্রথম কথা, সিটিজেন অফ ইন্ডিয়া হতেই হবে, গভর্নরের শুড বি অ্যাটলিস্ট 30 হতেই হবে, ক্যান নট হোল্ড এনি অফিস অফ প্রফিট, ডেফিনেটলি, তিনটেই ঠিক। অ্যাপয়েন্টেড ফর 6 years না, ডিউরিং দ্য প্লেজার অফ প্রেসিডেন্ট, গভর্নরকে যখন খুশি রিমুভ করতে পারেন প্রেসিডেন্ট। ওকে, কোশ্চেন নাম্বার 39, কোশ্চেন নাম্বার 39 কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্টস অ্যাবলিশেস দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানিজ মোনোপলি ট্রেড উইথ চাইনা? তাহলে ট্রেড উইথ চাইনার যে মনোপলি ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি ট্রেডের রিগার্ডিং, সেটা কোন অ্যাক্টের মাধ্যমে? এটা চার্টার অ্যাক্ট 1833। এটাও রিপিট কোশ্চেন, অলরেডি ডিসকাস করা আছে। কোশ্চেন 40, হোয়েন এ নন মিনিস্টার প্রপোজ এ বিল, যখন একজন নন মিনিস্টার বিলকে প্রপোজ করে তখন বলে প্রাইভেট মেম্বার্স বিল। ওকে, নন মিনিস্টার মানে কি, যার কাছে কোনো মিনিস্ট্রিয়াল পদ নেই। যেমন ধরো ফাইন্যান্স মিনিস্টার যদি কোনো বিল প্রপোজ করে, তাহলে কি হবে, সেই বিলটা মিনিস্টার একজন বিল প্রপোজ করছে, কিন্তু ধরো একজন এমপি, লোকসভার মেম্বার, সে মিনিস্টার নয়, সে যদি বিল করে তখন কি হয়, প্রাইভেট মেম্বার্স বিল। এখানে মানি বিল, এটা মনে রাখবে, মানি বিল কত নম্বর আর্টিকেলের সাথে যুক্ত থাকে, আর্টিকেল 110, ইম্পর্টেন্ট খুব মানি বিল। আর এটাও থাকে মানি বিলের সাথে রিলেটেড, যে একটা বিল মানি বিল কিনা এটা ডিসাইড কে করবে, এটা ডিসাইড করবে স্পিকার, কিন্তু মানি বিলকে ইন্ট্রোডিউস করার জন্য প্রায়র রেকমেন্ডেশন কার প্রয়োজন হয়, সেটা প্রেসিডেন্টের প্রয়োজন হয়।
কিন্তু স্পিকার ডিসাইড করে বিলটা মানি বিল না মানি বিল নয়। Question number 41. By the Act of Dash, Governor General in Council, Governor General in Council was given the power to legislate for the whole of the British territories of India. এবার কোশ্চেনটা শুনে মনে হচ্ছে কি বলতে কি চাইছে। গভর্নর জেনারেল ইন কাউন্সিল বলতে যে পুরো ব্রিটিশ টেরিটরি যেটা ছিল সেখানে লেজিসলেট করা, ল মেকিং পাওয়ারটা এই যে গভর্নর জেনারেল কে দেওয়া হয়েছিল সেটা কোন অ্যাক্টের মাধ্যমে দেওয়া হয়েছিল? ক্লিয়ার? তাহলে আমরা এখানে ইন কাউন্সিলের এটার অ্যান্সার আমরা নেব 1833 এর অ্যাক্ট। ওকে, লেজিসলেটিভ কাউন্সিলের যে অ্যাক্ট। কোশ্চেন নাম্বার 42. On whose advice does the governor appointment a minister? গভর্নর কার ইয়েতে মিনিস্টার অ্যাপয়েন্টমেন্ট করবে? চিফ মিনিস্টার। নেক্সট 43. During a national emergency, the term of Lok Sabha can be extended for. ন্যাশনাল ইমার্জেন্সির সময় লোকসভার টার্ম কিভাবে এক্সটেন্ড করা হয়? অনলি ইয়ার অ্যাট এ টাইম। মানে কি, ধরো ন্যাশনাল ইমার্জেন্সির জন্য সমস্ত কিছু বন্ধ আছে, তাহলে 1 বছরের জন্য লোকসভাকে বাড়ানো হবে। আবার যদি লোকসভা বাড়াতে হয় আবার সবাইকে মিটিং করতে হবে এখানে, আবার 1 বছরের জন্য বাড়াতে পারবে। এইভাবে কতদিন বাড়াতে পারে? বাড়াতেই থাকতে পারে, কোনো অসুবিধা নেই, ইনফিনিটি টাইম অবধি বাড়াতে পারে। 44. Which ministry of the government of India launched South Asia Distribution Utility Network (SADUN), which aims to modernize distribution of utilities in South Asia? এটা তো কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন, অনেক পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স, বাট এটার অ্যান্সার এটা হবে পাওয়ার মিনিস্ট্রি। ওকে, এই কোশ্চেনটা আমি ডিসকাস করছি না, এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর যেহেতু পার্ট, আর এবং পুরনো যেহেতু 2022 কারেন্ট অ্যাফেয়ার্স এটা। দ্য ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশড ইন দিল্লি বাই দ্য অ্যাক্ট অফ। বলছে যে ফেডারেল কোর্ট দিল্লিতে তৈরি করা হয়েছিল সেটা কোন অ্যাক্টের মাধ্যমে? 1935। ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট, কারণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে অনেক কোশ্চেন এসেছে। 46. Which of the following statement is not correct about DPSP? কোনটা ডিপিএসপির জন্য কারেক্ট নয়? They were incorporated in our constitution in order to provide economic justice. অবশ্যই ইকোনমিক জাস্টিসের জন্য ইনকর্পোরেট করা হয়েছিল, শুধুমাত্র ইকোনমিক নয়, যদি সোশিয়াল বলতো সেই জাস্টিসের জন্যও হতো, সোশিয়াল জাস্টিস, এটার জন্য ডিপিএসপি কে ইনকর্পোরেট মানে কি কনস্টিটিউশনের মধ্যে অ্যাড করা হয়েছিল। দিস প্রিন্সিপাল আর জাস্টিসিয়েবল, দ্যাট ইজ আ রং। নন জাস্টিসিয়েবল, তার কারণ কি আর্টিকেল 37 যেখানে অ্যাপ্লিকেশন অফ ডিপিএসপি বলা রয়েছে সেখানেই বলা হয়েছে যে ডিপিএসপিস আর নন জাস্টিসিয়েবল। দে আর ফান্ডামেন্টাল ইন দ্য গভর্নেন্স অফ দ্য কান্ট্রি, রাইট? দ্য আইডিয়া অফ দ্য ডিপিএসপি হ্যাজ বিন টেকেন ফ্রম আইরিশ রিপাবলিক। আয়ারল্যান্ড থেকে আমরা কপি করেছি ডিপিএসপি কে, অলসো রাইট। কোশ্চেন নাম্বার 47. Which of the following statement is not correct about AGI? AGI সম্বন্ধে কোনটা ঠিক নয়? A person qualified to be appointment as a judge of Supreme Court is eligible for the office of the Attorney General of India, right? যে AGI হওয়ার জন্য তার কি কোয়ালিফিকেশন থাকতে হবে? জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের জাজ হওয়ার যে পরিমাণ কোয়ালিফিকেশন দরকার সেটা এখানে আমাদের থাকতে হবে। He or she considered the highest law officer in the country. এটাও রাইট, তার কারণে এজিআই এর অফিসকে আমরা কি বলি? অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়ার অফিসকে বলি হাইয়েস্ট ল অফিস ইন দ্য কান্ট্রি, তাহলে তার অফিসারকেও আমরা কি বলি? হাইয়েস্ট ল অফিসার। আর্টিকেল 76 প্রোভাইডস ফর দ্য এজিআই অফ ইন্ডিয়া। যে আর্টিকেল 76 এজিআই সম্বন্ধে আমাদেরকে জানায়, অলসো রাইট। হি অর সি ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, না, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। অলসো ইজি কোশ্চেন, এটা এতবার ডিসকাশন হয়েছে। Question number 48. Which of the following articles of the Constitution of India states about the executive power of the Union? Executive power of the Union এর কথা জিজ্ঞেস করছে আর্টিকেল 52, 54, 53, 55। চারটে আমাকে দিয়েছে। এবার এক্সিকিউটিভ পাওয়ার মানে দেখো এই যে চারটে আর্টিকেল, এটা কার সাথে রিলেটেড? এটা তো রিলেটেড
প্রেসিডেন্টের সাথে। তার মানে কি প্রেসিডেন্টের এক্সিকিউটিভ পাওয়ারের কথা বলছে। প্রেসিডেন্টের এক্সিকিউটিভ পাওয়ারের কথা কোথায় লেখা আছে? 53-তে। পিতে কি লেখা ছিল? দেয়ার শ্যাল বি এ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। 53-তে কি লেখা আছে? অল দ্য এক্সিকিউটিভ অর্ডার আর টেকেন বাই দ্য নেম অফ দ্য প্রেসিডেন্ট, মানে সমস্ত এক্সিকিউটিভ অর্ডার প্রেসিডেন্টের নামে এক্সিকিউট করা হচ্ছে। 54-এ কি লেখা ছিল? ইলেকশনের কথা। কার ইলেকশন? প্রেসিডেন্ট। 55-এ কি লেখা ছিল? ম্যানার অফ দ্য ইলেকশন। ক্লিয়ার? চলো 49। ফ্রম হুইচ কান্ট্রি ওয়ার দ্য আইডিয়ালস অফ জাস্টিস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বড়? এই জাস্টিস কথাটা ইন্ডিয়ান কোথা থেকে বরট করেছে? দ্য ইউএসএসআর থেকে বরট করেছে। ইউএসএ থেকে আমরা কি কি নিয়েছি? ফান্ডামেন্টাল রাইট, জুডিশিয়াল রিভিউ, আর আমরা নিয়েছি ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি। ওকে। জাপান, জাপান থেকে আমরা নিয়েছি পিইএল, প্রসিডিয়ার এস্টাবলিশ বাই ল। এই জিনিসটা কি? আমি যখন আর্টিকেল 14 ডিসকাস করব তখন আমি এটা জানাবো। পিইএল জাস্ট মনে রাখবো। ইউকে থেকে আমরা অনেক কিছু নিয়েছি, রুল অফ ল নিয়েছি, তারপর বাইক্যামেরালিজম নিয়েছি। এগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বললাম। কোশ্চেন নাম্বার 50, আর্টিকেল 171 ডিলস উইথ, আমরা একটু আগে দেখো ডিসকাস করে নিয়েছি 171। তাহলে কি কোয়ালিফিকেশন অফ দ্য চিফ মিনিস্টার? নো। কম্পোজিশন অফ লেজিসলেটিভ কাউন্সিল? অবশ্যই। বাকি তো নয়। কোয়ালিফিকেশন গভর্নর, লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এগুলো একটাও নয়। 171 deals with composition of legislative council. 51, who called the preamble of the Indian constitution the political horoscope of the constitution? ডক্টর কে এম মুন্সি। যে প্রিয়াম্বলকে কি বলেছেন? পলিটিক্যাল হরোস্কোপ অফ আওয়ার কনস্টিটিউশন। এবার এখানে স্যার আর্নেস্ট বেকারের নামও খুব উল্লেখযোগ্য। দেখো আর্নেস্ট বেকার কি বলেছিল প্রিয়াম্বেলকে? প্রিয়াম্বেল ইজ এ কি নোট টু দ্য কনস্টিটিউশন। তাহলে প্রিয়াম্বেল সম্বন্ধে কি নোট, এই কথাটা মনে রাখবে। কি নোট কথাটা কে বলেছিল? এটা হচ্ছে আর্নেস্ট বেকার বলেছিল। ওকে। এবার এর সাথে আর কি কি আমরা বলতে পারি? আমরা বলতে পারি ঠাকুরদাস, ঠাকুরদাস ভার্গব, এনার নাম রাইট ডাউন করবে। ঠাকুরদাস ভার্গব কি বলেছেন? ঠাকুরদাস ভার্গব বলেছেন যে প্রিয়াম্বেল ইজ এ সোল অফ কনস্টিটিউশন। সোল অফ কনস্টিটিউশন ঠাকুরদাস ভার্গব বলেছেন। আর্নেস্ট বেকার কি নোট টু দ্য কনস্টিটিউশন, পলিটিক্যাল হরোস্কোপ কে এম মুন্সি। নেক্সট কোশ্চেন, question number 52, the constitution of India was adopted 26 November, adopted বলেছে। ওকে, 1949। 53, which of the following statement true regarding the Central University Amendment Bill 2022 current affairs এর part not required for us right now, but এর অ্যান্সার আমি মার্ক করে দিচ্ছি। এটার অ্যান্সার হবে 1, 3 and 4। Question number 54, who has the power to prorogue the house or either house of the state legislature ফ্রম টাইম টু টাইম? দেখো স্টেট লেজিসলেচারের কথা বলছে মানে গভর্নর চলে আসবে। ওকে। প্ররোগ করা মানে কি? স্টপ করা। যে একটা সেশন এন্ডস হলো আরেকটা সেশন শুরু হওয়ার মাঝের এই যে টাইমটাকে, এটাকে বলে প্ররোগেশন। এটা পার্লামেন্টে কে করতে পারে? প্রেসিডেন্ট করতে পারে। স্টেট লেজিসলেচারে কে করতে পারে? গভর্নর করতে পারে। ক্লিয়ার? এবং এই যে পাওয়ারটা গভর্নরকে দেওয়া হয়েছে এটা কত নম্বর আর্টিকেলের সাথে যুক্ত আছে? আর্টিকেল 174। নট ইম্পর্টেন্ট বাট তাও বললাম। হুইচ অফ দ্য ইন হুইচ ইয়ার ওয়াজ জম্মু অ্যান্ড কাশ্মীর লেজিসলেটিভ কাউন্সিল অ্যাবলিশ? 2019 লেজিসলেটিভ কাউন্সিল অ্যাবলিশ করা হয়েছিল। এবং কি 2022-তে কি করা হয়েছিল? জেএনকে ডিলিমিটেশন কমিশন ডিলিমিটেশন কমিশন অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল। ওকে, এটাও ইম্পর্টেন্ট, আসতে পারে। 55। নেক্সট 56,
Which of the following statements are regarding to Delhi Municipal Corporation Bill 2022 current affairs not discuss করবো না এখানে আমি অপশন হচ্ছে 1 3 and 4 57 which of the following article deals with the directive principle article 36 থেকে 51 পার্ট 4 এ লেখা আছে এটা আমাদের 58 according to the article 112 Indian Constitution who shall cause in every financial year a statement of estimate receipts and expenditure of the government of India ultimate 112 তে কি লেখা আছে 112 তে লেখা আছে annual financial report বলতে পারো যেটাকে আমরা কি বলি বাজেট বলি ওকে বাজেট কথাটা আমাদের কোথাও উল্লেখ নেই আমাদের কি লেখা থাকে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল রিপোর্ট তাহলে বলছে এটা অ্যাকর্ডিং টু 112 ইয়েতে কার নামে এই অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল রিপোর্ট পার্লামেন্টে পেশ করা হয় মানে কে পেশ করে এটা পেশ করে প্রেসিডেন্ট পেশ করে কিন্তু অ্যাকচুয়ালি প্রেসিডেন্টও পেশ করে না প্রেসিডেন্টের নামে পেশ করা হয় যে প্রেসিডেন্ট শ্যাল কজ ইন এভরি ফাইন্যান্সিয়াল ইয়ার মানে এটা বলা আছে এই যে রিপোর্টটা আমাদের বাজেট এটা পেশ করবে প্রেসিডেন্ট কিন্তু প্রেসিডেন্ট কি করে সেখানে একজনকে অ্যাপয়েন্টমেন্ট করা হয় সে করে এটাকে কিন্তু কি প্রেসিডেন্টের নামে করা হয় এটার অ্যান্সার প্রেসিডেন্ট কোশ্চেন নাম্বার 59 which of the following article lays down for protection from self incrimination ইনক্রিমিনেশনের কথা আমরা ডিসকাস করে নিয়েছি আর্টিকেল 20 এর সাথে রিলেটেড এবং কি খুব স্পেসিফিক্যালি যদি আমরা বলি আর্টিকেল 20 সাবক্লজ 3 এর সাথে রিলেটেড ওকে এবার আর্টিকেল 18 আর্টিকেল 18 এ কি লেখা আছে অ্যাবলিশন অফ টাইটেলস যে সমস্ত টাইটেলস রাজা মহারাজা সেই সব টাইটেলস এর অ্যাবলিশনের কথা লেখা আছে 19 এ কি আছে ফ্রিডম অফ স্পিচের কথা লেখা আছে যার মধ্যে 6টা পড়ে আমাদের ফ্রিডম অফ স্পিচ তাহলে কি কি পড়ে একটা হচ্ছে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন পড়ে সেকেন্ড হচ্ছে অ্যাসেম্বলি ফ্রিডম অফ অ্যাসেম্বলি ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন ফ্রিডম অফ মুভমেন্ট ফ্রিলি মুভ করতে পারবে সবাই এক জায়গা থেকে অন্য জায়গায় মুভমেন্ট রেসিডেন্সের কথা রেসিডেন্স অ্যান্ড প্রফেশনের কথা ওকে টোটাল কটা আছে 6টা 70তে কি বলা আছে আনটাচেবিলিটি আনটাচেবিলিটি অ্যাবলিশন অফ আনটাচেবিলিটির কথা কোথায় লেখা আছে আর্টিকেল 17 এ লেখা আছে ক্লিয়ার 60 how many members of the parliament were elected to the 17th Lok Sabha from Odisha এবার এই কোশ্চেনটা দেখো দুবার এসেছে যেমন মেঘালয়ে জিজ্ঞেস করেছিল দুটো আমার অ্যান্সার এসে এবার উড়িষ্যার জিজ্ঞেস করছে উড়িষ্যা 21 তাহলে এটা আমি বলে দিয়েছি পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার দেখে নেবে কোন স্টেট থেকে কতগুলো লোকসভার মেম্বার রাজ্যসভার মেম্বার ম্যাট্রিকুলেশন লেভেল আচ্ছা এটা কি শুরু হয়ে গেছিল ম্যাট্রিকুলেশন লক্ষ্য করিনি তো আচ্ছা ম্যাট্রিকুলেশন লেভেল 5 4 3 আচ্ছা অনেকগুলোই শুরু হয়ে গেছিল ওকে ওকে অনেকক্ষণ ধরে আমরা ম্যাট্রিকুলেশন লেভেলেই ছিলাম চলো এটা সেট নাম্বার 6 আমরা ডিসকাস করছি কোশ্চেন নাম্বার 61 1/3 of the members of the state legislative council retire every 2 years মানে সেকেন্ড ইয়ার এখানে 2 ইয়ার্স নয় সেকেন্ড ইয়ার আর লেজিসলেটিভ কাউন্সিলের মেম্বারদের যদি বলে তখন হয় 6 ইয়ার্স ওকে একটা মেম্বার লেজিসলেটিভ কাউন্সিলে যখন যোগদান দেবে তার টেনিওর 6 বছর কিন্তু নিয়ম কি আছে প্রত্যেক 2 বছর অন্তর অন্তর 1-3 করে মেম্বার রিটায়ার করবে এবং কি নতুন এসে যোগদান করবে ক্লিয়ার ওকে 62 The Prevention of Serious Meeting Act was passed in by the colonial government. এটা একটু আননোন টাইপের কোশ্চেন আমি দেখলাম এটার অ্যান্সার 1907 এটা কিভাবে কানেক্ট করা যেতে পারে এটার অ্যান্সার মোস্ট প্রবাবল 3 এবং 7-এর মধ্যে কনফিউশন হতে পারে তার কারণে সেডিসিয়াস মিটিং এর কথা যখন বলা হচ্ছে এই যে মিটিং এই যে বিষয়টা কখন হয়েছিল বলতো
যখন আমাদের দেশে স্বদেশী মুভমেন্ট স্টার্ট হয়েছিল, স্বদেশী মুভমেন্ট স্টার্ট হওয়ার পরে কি হয়েছিল, যে লুকিয়ে লুকিয়ে মিটিং হচ্ছিল, মুভমেন্ট তৈরি করা হচ্ছিল, তো তাদেরকে আটকানোর জন্য এই একটা। তাহলে মোস্ট প্রবেবল 1903 এবং 1907। কিন্তু আমরা জানি স্বদেশী মুভমেন্ট অ্যাকচুয়ালি ভালোভাবে শুরু হয় 1905 এর পর থেকে। তাহলে এই লজিকে কেউ যদি যেতে চাও 1907, এটা অ্যান্সার মার্ক করতে পারতে। 63. Which of the following acts provided title the Viceroy of the Governor General of the India? মানে কোন অ্যাক্টের মাধ্যমে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ভাইসরয় হয়েছে? গভর্নমেন্ট অ্যাক্ট অফ 1858, 64. Which of the following articles guarantees the right to equality before law and the right to equal protection of the law? Article 14. ইকুয়ালিটি বিফোর ল এবং ইকুয়াল প্রোটেকশন অফ ল। ইকুয়ালিটি বিফোর অফ ল আমরা ইউকে থেকে নিয়েছি, ইকুয়াল প্রোটেকশন অফ ল আমরা ইউএসএ থেকে নিয়েছি। এটা একটা নেগেটিভ ইন নেচার, এটা একটা পজিটিভ ইন নেচার। ওকে, এবার 15 আছে, 16 আছে, 17 তো আনটাচেবিলিটি। 15-এ কি আছে? কিছু গ্রাউন্ডস দেওয়া আছে, 5টা গ্রাউন্ড, যার মধ্যে কোনো তুমি সিটিজেনকে কি করতে পারবে না, তাদেরকে কোনো জায়গা থেকে বাদ দিতে পারবে না। সেই ধরনের 5টা গ্রাউন্ড আছে। এইটা 7টা গ্রাউন্ড আছে। 5টা গ্রাউন্ডের মধ্যে কি কি আছে? রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ। এই 5টে বিষয়ের উপরে তুমি কাউকে, কোনো সিটিজেনকে কি করতে পারবে না? ডিসক্রিমিনেট করতে পারবে না। এখানে দুটো রিজন, দুটো আরো বাড়িয়ে দেওয়া হয়েছে। এই 5টা আছে, এর সাথে কি হবে? প্লেস অফ রেসিডেন্ট এবং ডিসেন্ট, এই দুটো। তাহলে এই 5টা প্লাস এই দুটো, এই গ্রাউন্ডস গুলো দেওয়া আছে কোথায়? আর্টিকেল 16-এ। এর ভিত্তিতে তুমি কোনো সিটিজেনকে কি করতে পারবে না? ডিসক্রিমিনেট করতে পারবে না। ওকে, 65. As per the constitution, the size of the council of ministers shall not exceed, council of minister এর সাইজ কি এক্সিড করা চলবে না? 15% of the total number of the house of the people। এটা বলা হয়েছিল 91st Amendment Act 2003। the council of minister এর ব্যাপার কি, যে 15%-এর বেশি করা যাবে না। তার মানে আমি এখানে যদি ধরি, হাউস অফ পিপলে আজকে যদি বর্তমানে আমাদের কতগুলো হাউস অফ পিপলের মেম্বার? 543, এর 15%। ওকে, এবার এটাকে তুমি করে নাও। এবার এটাকে আমি 500 যদি ধরতাম, 500 ধরলে 75 হতো। 75 আর তার সাথে আরো 4, মানে আমি ধরছি যে অলমোস্ট 75 এর কাছাকাছি। আমি পুরো ক্যালকুলেশন করছি না। 75-এর বেশি কাউন্সিল অফ মিনিস্টার করা যাবে না। ওকে, 75-এ কম করতে হবে। 65, 66-এ কি আছে? Which of the following articles of the Constitution of India deals with the appointment of the CAG? CAG এর অ্যাপয়েন্টমেন্টের কথা বলা হয়েছে। 148 থেকে 151 CAG এর সাথে ডিল করে, বাকি এগুলো সবই সুপ্রিম কোর্টের সাথে ডিল করে। Who is considered as the linchpin of the government? এটা খুব, এটার মানে হচ্ছে সর্বে সর্বা, মানে সবকিছুরই উপরে আছে, বা তুমি বলতে পারো যার হাতে সমস্ত পাওয়ার আছে, সেটা কে থাকে? দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। 68. The emergency provision of the Indian Constitution are borrowed from the Government of India Act 1935। কারণ আমাদের কনস্টিটিউশনের প্রায় ম্যাক্সিমাম কোথা থেকে আমরা কপি করেছি? 1935 থেকে। এবার কপি আমরা বলতে পারবো না, আমরা কি করেছি, কি বলি, বড় করেছি। ওকে, আমরা বড় করেছি। 69. Reorganization of state in 1950s was done based on linguistic lines। দেখবে আমি রিসেন্টলি ভিডিও বানিয়েছি রিঅর্গানাইজেশন অফ দ্য স্টেট, কিভাবে সমস্ত 1 থেকে 1 to 4 আর্টিকেল তৈরি করা হয়েছিল, এবং সেগুলো কিভাবে আমাদের স্টেটকে তৈরি করতে সাহায্য করেছে, বা কিভাবে আমরা কাজে লেগেছি, সমস্ত একদম এক্সপ্লেন করা আছে। এবং আমাদের প্রথম স্টেট লিঙ্গুইস্টিক বেসিসে কে ছিল 1953-তে? আন্ধ্রা, যেটা পরবর্তীকালে কি হয়ে যায়? অন্ধ্রপ্রদেশ। ওকে, কোশ্চেন নাম্বার 70।
the entire salary, allowances, pension of the chairman and the member of UPSC are charged on. যে ইউপিএসসি চেয়ারম্যান এবং মেম্বারদের টাকা বা স্যালারি কোথা থেকে দেওয়া হয়? কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে। শুধুমাত্র ইউপিএসসি নয়, যে কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি সেন্ট্রাল গভর্নমেন্টের তার টাকা কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে পে করা হয়। তাহলে এই কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া আর্টিকেল 266 এর আন্ডারে লেখা আছে। কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া লেখা আছে আর্টিকেল 267 এর আন্ডারে। ওকে, এবার এই কন্টিনজেন্সি ফান্ড এটা কখন ইউজ করা হয়? ধরো কোথাও হঠাৎ করে কোনো ফ্লাড এসেছে, তো সেখানে ফ্লাডের জন্য যে টাকা দেওয়া হয় সেটা দেওয়া হয় কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া থেকে। ক্লিয়ার? আর আরবিআই কত সালে এসেছে? 1934 এর অ্যাক্টে আরবিআই তৈরি করা হয়েছে। ওকে, কত সালে আরবিআই তৈরি হয়েছিল? 1935 এ। নেক্সট 71, dash of the Indian Constitution sets qualification for being a member of Lok Sabha. লোকসভার মেম্বার হওয়ার জন্য যে কোয়ালিফিকেশন সেটা কোথায় লেখা আছে? সেটা লেখা আছে আর্টিকেল 84 এর মধ্যে। এবং এখানে রাজ্যসভার মেম্বার হওয়ার জন্য তার কোয়ালিফিকেশন লেখা আছে। 64 এ কি লেখা আছে? ভাইস প্রেসিডেন্ট অ্যাক্ট অ্যাজ এ চেয়ারম্যান অব রাজ্যসভা বা এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা, একই জিনিস। 76 এ এজিআই এর কথা লেখা আছে এবং 74 এ পিএম এবং তার সাথে ইউকম এর কথা লেখা আছে। ক্লিয়ার? When was the preamble of the Indian Constitution amended? ইন্ডিয়ান কনস্টিটিউশন এর মধ্যে প্রিয়াম্বল কে কখন অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল? 1976 এ বাই দ্য 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। এখনো পর্যন্ত একবারই প্রিয়াম্বল কে অ্যামেন্ড করা হয়েছে, যেখানে সোশিয়ালিস্ট, সেকুলার এবং ইন্টিগ্রিটি এই তিনটে কথাকে অ্যাড করা হয়েছে। ওকে, তাহলে আমরা সমস্ত যে কোশ্চেন এসেছিল পলিটি সমস্ত শিফটে সবগুলোই আমরা আলোচনা করে নিলাম। আশা করি সবার হেল্পফুল হবে। ওকে, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে এবং কি কমেন্ট করে জানাবে যে আর কিছু চেঞ্জেসের প্রয়োজন আছে কিনা। থ্যাংক ইউ এভরিওয়ান। আর এটার পিডিএফ তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে নেবে। ওকে, চলো।